শিহরণ। বাংলা সাহিত্যের কিছু শিহরণ জাগানো, গা ছমছম ছোট গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ শিহরণ। আজকের গল্প নীলাঞ্জন বসু রচিত ক্যামেরা। এই গল্পটি আমরা নিয়েছি কামিনী প্রকাশনী থেকে প্রকাশিত শতাব্দীর সেরা ভূতের গল্প এই বইটি থেকে। অজিতের চরিত্রে গল্প পাঠে সুদীপ্ত, অজিতের বাবার চরিত্রে গল্প পাঠে এবং অন্যান্য আরও কিছু চরিত্রে শঙ্খ। শুরু হচ্ছে আজকের গল্প ক্যামেরা। দশই মে 1995। নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস আমার নেই, তবে কখনো কোনো ঘটনা তেমন ভাবে নাড়া দিলে তার বিশদ বিবরণ লিপিবদ্ধ করে রাখি। এই অভ্যাসটা বহুদিনের। 1990-এ যখন বাবা মারা গেলেন তখন ডায়েরি লিখেছিলাম। ভীষণ একা লাগতো তখন। আমার দিদি সরমার 1987-তে বিয়ে হয়ে যায় দিল্লিতে। কালে ভদ্রে কলকাতায় আসে। ঠাকুরদার তৈরি এই বিশাল বাড়িটায় এখন আমি আর কাজের লোক রাধারমন, মাত্র দুটি প্রাণী। মাঝে মাঝে বাড়িটার হাঁ করা ক্ষুধার্ত মুখটা যেন আমায় গিলতে আসে। যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি। মডেলিং অ্যাসাইনমেন্টের ছবিগুলো বাড়িতে বসেই ঝাড়াই বাছাই করি, এতে দিব্যি সময় কেটে যায়। কিন্তু হঠাৎই গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনার অপ্রত্যাশিতায় এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে এই কদিন ডায়েরি লিখতেও বসতে পারিনি। সেদিন সকাল থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না। কখনো মুষলধারে, আবার কখনো বা ইলশেগুড়ি বৃষ্টি পড়েই চলেছিল। 10টা নাগাদ স্নান সেরে খাটের তলা থেকে ডাক ব্যাগের জল নিরোধক জুতো জোড়া বের করে পায়ে পড়লাম। ক্যামেরার ব্যাগটা গোছাতে গিয়েই মাথার ব্যথাটা টের পেলাম। সারা কপালটা জুড়ে একটা চিনচিনে ব্যথা, তার সঙ্গে শুরু হলো চোখের জ্বালা। স্পষ্ট বুঝতে পারলাম জ্বর আসছে। থার্মোমিটারটা ভালো করে ধুয়ে জিভের তলায় মিনিট খানেক রাখতেই দেখলাম 102 ডিগ্রি উঠেছে। অফিস যাওয়ার চিন্তাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে জামা প্যান্ট ছেড়ে পাজামাটা পরে নিলাম। তারপর লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাধারমনকে বলে দিলাম, আমায় বিরক্ত করো না, আজ দুপুরে কিছু খাবো না, শুধু একটু বিশ্রাম চাই এখন। বেশি জ্বর হলে লক্ষ্য করেছি নাক মুখ দিয়ে কেমন আগুনের হলকা বেরোতে থাকে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকতেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না। যখন ঘুমটা ভাঙল তখন বেড সাইডের টেবিলের ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখলাম 2:05। এর মধ্যেই বৃষ্টিটা ধরে এসেছিল। জানলা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল কৃষ্ণচূড়া গাছটা। তার ডাল থেকেই বৃষ্টির জল পাতা বেয়ে টুকটাক করে ঝরে পড়ছিল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে রাস্তায় লোক চলাচল কমে এসেছে, যদিও জল তেমন জমেনি। মাঝে মধ্যে একাধটা গাড়ি ভেজা পিচে শব্দ তুলে চলে যাচ্ছে। দু একটা রিক্সার চাকা এই ঝিম ধরা দুপুরের শান্তিটাকে তার ঠকর ঠকর আওয়াজে নষ্ট করছে। ঠিক এমন সময় আমার বাবার কথা মনে পড়ল ডায়েরিটার কথাও। বাবার ডায়েরি লেখার অভ্যাস ছিল, উনি নিয়মিত লিখতেন। শুনেছি ঠাকুরদাও নাকি ডায়েরি মেনটেন করতেন। আমার দিদিকেও ডায়েরি লিখতে দেখেছি সেই ছেলেবেলা থেকে, অন্তত বিয়ের আগে পর্যন্ত তো দেখেছি। এখন আর সে অভ্যেস আছে কিনা জানি না।
গত মাসে দোতলার স্টোর রুমটা পরিষ্কার করাচ্ছিলাম, তখনই বাবার 4টে ডায়েরি হাতে আসে। 1963 থেকে 1966, 4 বছরের এক এক দিনের সংক্ষিপ্ত বর্ণনা। আমার জন্ম 1963তেই। যখন আমি মায়ের পেটে, তখন থেকে শুরু করে আমার জন্মের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের লিপিবদ্ধ করা প্রতিটি কথা পড়েছি আমি। বাবার স্বপ্ন, আশা আর আশঙ্কার স্পষ্ট ছবি মুগ্ধ হয়ে দেখেছি। 63, 64 আর 65 সালের ডায়েরিটা পড়া হয়ে গেছিল। 66 17ই মার্চ পর্যন্ত এগিয়েছিলাম। হঠাৎই জানি না কেন বাবার কথা মনে পড়তেই 66 ডায়েরিটা তখনই পড়তে ইচ্ছে হলো। জ্বর দেখেই প্রসিন ট্যাবলেটটা খেয়েছিলাম, তাই এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে। চোখে জ্বালাও নেই, শুধু মাথাটা একটু ধরে আছে। 2 রগে সামান্য ব্যথা রয়েছে। দেরাজ থেকে স্টোর রুমের 4টা পেতলের চাবিটা বের করে দোতলায় নেমে এলাম। দরজাটা খুলতেই সেই চাপা গন্ধটা নাকে এসে লাগলো। বহুদিনের ধুলো আর বদ্ধ পরিবেশের গন্ধ। আলোটা জ্বালালাম। একসঙ্গে 2টো 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠল সবুজ শেডে। ঘরটা আসলে বাবার স্টাডি ছিল। ঠাকুরদার মতো ব্যবসায় মাথা ছিল না ওনার, তবে ডাক্তারি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। ঠাকুরদা অবশ্য এতে কোনো আপত্তি করেননি। বাবাকে বিলেতে পাঠিয়ে FRCS করিয়েছিলেন। দেশে ফিরে এসে বাবার পসারও জমে ওঠে ভালোই। প্রথমে আর্চিকর, তারপরে প্রাইভেট প্র্যাকটিস। ঘরের 3টে দেয়াল জুড়ে কাঁচের পাল্লা দেওয়া আলমারি, বইয়ে ঠাসা। মেঝেতে ছড়ানো ছিটানো নানান রঙের আর আকারের বাক্স, সুটকেস আর গাদাগুচ্ছের মেডিকেল জার্নাল। ঘরে 2টো জানলা, রঙিন সারসি তাতে বসানো। সেটা বছরভর বন্ধই থাকে। আমি চাই না এই বন্ধ ঘরটায় কোনো পাখি এসে বাসা বাঁধুক। জানলার পাশেই বড় টেবিলটার উপরে 66 ডায়েরিটা রেখেছিলাম। সারসিগুলো খুলে দিয়ে চেয়ারটা টেনে বসলাম। বাইরে মৃদু গাড়ি ঘোড়ার শব্দ কানে এলো। খোলা জানলা দিয়ে মেঘলা দিনের আলো এসে ঘরে পড়ছে। ঠান্ডা একটা হাওয়াও যেন আসছিল। ডায়েরিটা খুলে এবার পড়তে শুরু করলাম। 18ই মার্চ থেকে। বাবা লিখছেন, 18ই মার্চ 1966। আজ হঠাৎ বীরেন সকালে টেলিফোন করেছিল। বলল কাল নাকি পার্ক স্ট্রিটের ওয়াল্টার্সে নিলামে যাবে। আমি তো প্রত্যেক রোববারই যাই। বীরেন জিজ্ঞাসা করছিল ও সরাসরি যাবে নাকি আমি ওকে তুলে নিয়ে যাব। আমি বললাম ওকে যাওয়ার পথে তুলেই নিয়ে যাব। কালকে ভুবনবাবুর সঙ্গে কথা বলতে হবে। ওনার ছেলের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলব। সেন্ট আর্থার্স চ্যারিটি ফান্ড থেকে বোধহয় অপারেশনের জন্য অর্ধেক টাকা জোগাড় করতে পেরে যাব। ভুবনবাবুর ছেলের ছবিটাও চাই, ওদের দপ্তরে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। ভুবনবাবুর মতো একটা নিলামের দোকানের কেরানির পক্ষে 10,000 টাকা জোগাড় করা একটা কষ্টসাধ্য ব্যাপার তো বটেই। এরকম মানুষদের সাহায্যের জন্যই তো সেন্ট আর্থারের মতন সংস্থা রয়েছে। আমার মন বলছে ওরা টাকাটা দেবে। 19 মার্চ 1966। একটু আগে নিলাম থেকে ফিরলাম। বীরেন একটা 19 শতকের ফরাসি কলম কিনেছে 60 টাকায়। তেমন সস্তা নয়, তবুও ও বেশ খুশি হয়েছে। প্রথম দিন নিলামে এসে পটাপট দর চড়িয়ে ভেবেছে আমি কি যেন একটা করলাম। আরো বার কয়েক ওখানে গেলে বোধ করি ও আরো বিবেচনা করে দর হাঁকবে। ফেরার পথে বীরেনকে নামিয়েও দিয়ে এলাম। বাড়িতে এসে স্টাডিতে ঢুকে হাতের মোড়কটা খুললাম। আজ একটা ক্যামেরা কিনেছি, বেশ পুরনো জার্মান ক্যামেরা, 120 ফরম্যাটের ফিশার। এই কোম্পানি শুনেছিলাম কিছুদিন ব্যবসা করে উঠে যায়, তবে ক্যামেরাটার কিন্তু সুনাম আছে। আজ নিলামের টেবিলে এটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। 125-এ কিনেই ফেললাম। মনে তো হয় সস্তায় পড়েছে। ছবি তোলার নেশাটা আমার বহুদিনের,
একটা জাইসাইকেন আছে, তবু আরো ক্যামেরা কেনার ইচ্ছে। এই ক্যামেরাটা কিন্তু বেশ ভারী, সম্পূর্ণ কালো রঙের, লম্বায় প্রায় ইঞ্চি 7, চওড়াতেও ইঞ্চি 4। লম্বাটে চেহারা, অনেকটা ওই ইয়াশিকা 30-র মতো। আগামীকালে একটা ফিল্ম কিনে ভরতে হবে। অজিতের তো বছর 3 বয়স হলো, ওর ছবি দিয়েই না হয় এটার ওপেনিং করব। মার্চ 1966। আজ হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎই রাস্তায় ভুবনবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি ছেলের সঙ্গে কর্নওয়ালিস স্ট্রিট ধরে হাঁটছিলেন। আমি ড্রাইভারকে ওদের পাশে গাড়িটাকে দাঁড় করাতে বললাম। আমায় দেখে একগাল হেসে উনি বললেন, আপনার বাড়ির ওদিকে যাচ্ছিলাম, অন্নদা স্টুডিওতে। কাল যে বললেন ছেলে ছবি তোলাতে হবে। দেখি ভুবনবাবুর ছেলে পলাশ মুখ টিপে হাসছে, যেন ছবি তোলার কথায় খুব মজা পেয়েছে। আমি গাড়ির দরজা খুলে ওদের ভেতরে ডাকলাম, বললাম, স্টুডিওতে ছবি তুলে তো কোনো লাভ নেই, মিছিমিছি পয়সা খরচা হবে, তার চেয়ে বরং আমি তুলে দিচ্ছি ছবি, বাড়িতে চলুন। গাড়িতে বসেই কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম ভুবনবাবুরা শ্যাম্পু করে থাকেন। বাড়িতে এসে গতকাল নিলামে কেনা ক্যামেরাটা বের করলাম, আর জাইসাইকেনটা। দুপুরে ওয়ার্ড বয় নবীনকে দিয়ে একটা এলফোর্ড ফিল্ম কিনে এনেছিলাম, সেটাই ভরে ফেললাম ফিশারটা। জাইসাইকেনও ফিল্ম আছে। এরপর ভুবনবাবু আর ওনার ছেলে পলাশকে নিয়ে ছাদে উঠে এলাম। এখনো অনেক আলো বাকি আছে। চৈত্র মাসের শেষ বিকেলের রোদ ছড়িয়ে রয়েছে বিশ্ব চরাচরে। আকাশ একেবারে পরিষ্কার। পলাশকে পাঁচিলের ধার ঘেঁষে দাঁড় করিয়ে পরপর দুটো ছবি তুললাম, একটা নতুন ফিশারে আর একটা জাইসাইকেনে। বলা যায় না নতুন ক্যামেরায় ছবি কেমন উঠবে, তাই টু বি অন দ্য সেফ সাইড জাইসাইকেনও একটা তুলে রাখলাম। ছবি তোলার পর ওরা বাড়ি চলে গেলেন। 21 মার্চ 1966। কোত্থেকে কি যে হয়ে যায় বলা যায় না। হঠাৎই আজ সকালে ভুবনবাবু ছুটে এলেন আমার কাছে। কারণ জানতে চাওয়াতে হাউমাউ করে কেঁদে উঠলেন। জানতে পারলাম আজ ভোরে হঠাৎই ছাদের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসাবধানতায় পা পিছলে পড়ে পলাশ গুরুতর রূপে আহত হয়েছে। মাথাটা নাকি ফেটে চৌচির হয়ে গেছে। আরজি করের এমার্জেন্সিতে ভর্তি করেই আমার কাছে এসেছেন। কি করবেন বুঝতে পারছেন না। দুপুর পর্যন্ত চেষ্টা করুন, পলাশকে বাঁচানো গেল না। মাথাটা ফেটেছিল ঠিকই, তবে স্টিচ আর ইঞ্জেকশনগুলো পড়ার পর কন্ডিশনটা স্টেবল হওয়া উচিত ছিল, কিন্তু না। ঠিক 2:10 পলাশ মারা গেল। আমার আর কিছু লিখতে ইচ্ছে করছে না। আজ এই পর্যন্তই থাক। 22 মার্চ 1966। কাল পলাশ মারা যাওয়ার সময় ওর মৃত্যুর কোনো সঠিক এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিলাম না, তবে এখন বোধহয় পারছি। আমি ডাক্তার হলে কি হবে, সর্বজ্ঞ নই। বিশ্বের সমস্ত কিছু জানা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো কারোর পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো আমি মনে মনে ঈশ্বর, শয়তান, মিরাকেল, কালা জাদু বা ভূতেও বিশ্বাস করি। জানি না কেন আমার মনে হয় পৃথিবীতে সবকিছু বিজ্ঞানের আওতায় আসে না, সব সমস্যার সমাধান বিজ্ঞান দিতে পারে না। পৃথিবীতে অগোচরে অনেক কিছুই লুকিয়ে আছে, যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে। গতকাল বেলা 3টেয় ডেথ সার্টিফিকেট লিখে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আসলে আমিও তো সন্তানের বাবা, মা মরা ছেলের বাবা। ভুবনবাবুর মুখটা দেখার মতো কলচের জোর যে আমার ছিল। কি করে আরেক পিতার নির্মম দুঃখটাকে। বাড়িতে ফিরে স্টাডিতে ঢুকে নতুন কেনা ক্যামেরাটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম পলাশের কথা। ওর শেষ ছবিটা এই ক্যামেরাতেই বন্দী রয়েছে। মাত্র 12টা বসন্ত কাটালো ছেলেটা। এত তাড়াতাড়ি চলে যাবার কি
খুব দরকার ছিল। স্ক্যালপেলটা হাতে নিলেই কেমন কাঁটা ছেঁড়া করতে মন চায়, ঠিক তেমনি হাতে একটা ক্যামেরা থাকলে আপনা হতেই ডান হাতের তর্জনীটা ছটফট করে। অজিতের ডায়রিয়া হয়েছে, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওর ছবি তোলাটা মুলতুবি রইল। বসে বসে আকাশ পাতাল ভাবছি, ঠিক এমন সময় জানলার ফ্রেমে একটা পায়রা এসে বসল। দুধ সাদা গায়ের রং, তবে ডানায় একটা ধূসর দাগ। এরা দল বেঁধে এইবারেরই 3 তলায় কোথাও একটা থাকে। এদের বকম বকম ডাকও শুনেছি। হাতের কাছে এমন এক লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়। কে জানে কেমন উঠবে। পায়রাটা কিছুক্ষণ পর ডানা ঝটপটিয়ে উঠে গেল, হয়তো পাশের বাড়ির কারণে সে। আজ সকালে একটা মেজর অপারেশন ছিল, মোটামুটি ভালোই হয়েছে। বিকেলে বারান্দায় এসে দাঁড়াতেই নিচে আমার নীল রঙের মরিসের পাশে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখলাম, পিছনের চাকার ডান দিকে। নিচে নেমে দেখি একটা পায়রা, ডানাগুলো ছড়ানো, মরে কাঠ। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। দুধ সাদা পায়রাটার ডানায় একটা ধূসর দাগ। চেনা লাগলো, গতকালই মনে হয় এরই ছবি। হঠাৎ পিঠ পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে মনে ভাবলাম, ওই ফিশের ক্যামেরাটা দিয়ে পলাশের ছবি তুললাম, ও মারা গেল। ওই ক্যামেরাটায় পায়রাটার ছবি তুললাম, সেও মারা গেল। তবে কি ভাগ্যে অজিতের ছবি তোলা হয়নি? না জানি কি হতো। ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। ক্যামেরাটার ইতিহাস কি, কোত্থেকে এসেছে ওটা, এই প্রশ্নটাই মাথায় ঘুরছে। পুরোপুরি শিওর না হলেও আমার মনে হয় ক্যামেরাটা ভুতুরে। ওটাকে কিছুক্ষণ আগে বিওএসির সবুজ এয়ারব্যাগটায় খবরের কাগজ মুড়ে তুলে রেখেছি। ওটাকে আর কোনোদিন ব্যবহার করবো না, কোনোদিনও না। 23শে মার্চ 1966। গতকাল রাতে ভালো ঘুম হয়নি। বিছানা শুধু এপাশ ওপাশ করেছি। ছোট্ট অজিত পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটাল বেরোবার আগে ও জিজ্ঞেস করেছিল ক্যামেরাটার কথা। ও ওই ক্যামেরাটায় ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে? তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। অজিত বরাবরই শান্ত, এই নিয়ে আমায় আর বিরক্ত করেনি। হসপিটাল থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ড্রাইভার রামরতনকে গাড়িটা একটু জোরে চালাতে বললাম। গন্তব্য ওয়াল্টার্সের নিলামের দোকান। ফিশারের ইতিহাস না জানা অবধি শান্তি পাচ্ছি না। ওই ক্যামেরাটার পিছনে কি কাহিনী থাকতে পারে? আর্চিকর থেকে পার্ক স্ট্রিট বেশ অনেকটা পথ। যখন ওয়াল্টার্সের দোকানে ঢুকছি, আলো প্রায় মরে এসছে। রাস্তার উল্টো দিকে ফ্লুরিসের কেক পেস্ট্রির দোকান। দোকানের রঙিন সাইনবোর্ডে ছোট ছোট আলো নিচে যাচ্ছে। দোকানে ঢুকে ভুবনবাবুকে দেখতে পেলাম না। উনি কদিনের ছুটি নিয়েছেন কে জানে। একমাত্র ছেলের মৃত্যু শোক কি আর এত তাড়াতাড়ি ভোলা যায়? ঠিক কতদিন লাগে কারোর অস্তিত্বকে মন থেকে মুছে ফেলতে, কেউ কি বলতে পারেন? দোকানের মালিক রাজেন মেহরোত্রা হাসি মুখে এগিয়ে এলেন। আমি ওনার পুরনো খদ্দের। আমার শুকনো মুখ দেখে উনি কারণটা জানতে চাইলেন। সবিস্তারে সব বললাম ওনাকে। ততক্ষণে টেবিলে এলাচ দেওয়া চা এসে গেছে, ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। রাজেনবাবু চিন্তিত মুখে কাপটা তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন। তারপরে বললেন, এরকম ব্যাপার, আপনার কোনো ভুল হয়নি তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে না বলাতে উনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর টেবিলের দেরাজ খুলে একটা পুরনো কালো খাতা বের করে সামনে রাখা ছোট প্যাডে খসখস করে কি যেন লিখলেন। কাগজটা এগিয়ে দিলেন আমার দিকে। বললেন, ক্যামেরাটা ওনারই ছিল। কাগজটায় লেখা
পিটার লরেন্স, 132 নম্বর পেমান্টল স্ট্রিট। রাস্তাটা চেনাই ছিল। আমার এক বুড়ো গোয়ানিজ পেশেন্ট থাকতেন স্যান্ডেল স্ট্রিটে, পেমান্টল স্ট্রিটের পাশেই। এলাকাটা নোংরা, অন্ধকার আর গোলক ধাঁধার মতো। রাজ্যের যত সরু সরু গলি এসে মিশেছে একটা আরেকটার সঙ্গে। জায়গাটা রিপন স্ট্রিটের দক্ষিণে, যত অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। রাজেনবাবু বললেন, পিটার সাহেবের বয়স প্রায় 80। একমাত্র মেয়ে জোসেফিনা গত বছর মারা যাবার পর বাড়ি থেকে তেমন একটা বেরোন না। দিন 15 আগে একদিন হঠাৎ বিকেলে এসে ওই ক্যামেরাটা উনি ভুবন বাবুকে দিয়ে যান। একটা ছোট কাগজে আমার উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে গেছিলেন। এত আঁকা পাকা হাতের লেখা যে ভীষণ কষ্ট হয়েছিল পড়তে। তাতে লেখা ছিল, ক্যামেরাটা বেচে দিন, যা দাম পাবো তাতেই আমি খুশি। চিঠিটা পড়ে ভেবেছিলাম ওনার বোধহয় অবস্থা অত্যন্ত খারাপ, তাই যত তাড়াতাড়ি পেয়েছিলাম ক্যামেরাটাকে বেচে ওনাকে সাহায্য করেছিলাম। কিন্তু আপনি যে ঘটনাটা শোনালেন, আমার তো মাথা ঘুরে যাচ্ছে মশাই। সত্যিই যদি ও ক্যামেরাটার পেছনে কোনো কাহিনী থাকে, সেটা একমাত্র পিটার সাহেবই জানতে পারেন। রাজেনবাবুর সঙ্গে আর কথা বাড়ায়নি। চলে গেলাম পিটার লরেন্সের কাছে। ভাঙাচোরা একটা প্রায় পোড়ো বাড়ির দোতলায় উনি থাকেন। অপরিষ্কার কামরা, অপর্যাপ্ত আলো আর অসহ্য নাম না জানা জান্ত গন্ধ পরিবেশটাকে ভারী করে রেখেছিল। সারা ফ্ল্যাটটায় কারো সারা শব্দ পাচ্ছিলাম না। বোধহয় উনি একাই থাকেন। বৃদ্ধ পিটার লরেন্স একটা তুলো ওঠা রংচটা সোফায় বসে আমায় লক্ষ্য করছিলেন। আমার কাছে কথাগুলো শুনে বললেন, আই এম এক্সট্রিমলি সরি। আমি আপনার জীবনে বিপদ থেকে এনেছি। স্বার্থপরের মতন কাজ করেছে নিজেকে বিপদ মুক্ত করতে। উনি বললেন, ক্যামেরাটা আমার দাদার ছিল, ডেরেক লরেন্সের। সে খুব একটা স্বাভাবিক ছিল না, চার্চে যেত না, বাইবেল ছুঁত না। যখন ওর প্রায় 25 বছর বয়স, ও হঠাৎ চুপি চুপি একটা স্যাটানিক গ্রুপের মেম্বার হলো। গ্রুপটা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। পরিবারের সকলে ওকে ফেরাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। দাদার ভীষণ প্রিয় ছিল ওই ক্যামেরা। বিভৎস সব বলির ছবিও তুলেছিল ওই ক্যামেরাটা দিয়েই। শুনেছি ওখানে মানুষ, পশু, পাখি সব বলি দেওয়া হতো। স্যাটানিক গ্রুপে যোগ দেবার পরে ও আরো অন্যরকম হয়ে গেল। চুপচাপ, শান্ত, মনে হতো বড় বেশি শান্ত। ঝড় ওঠার আগের মুহূর্তে যেমন সব শান্ত থাকে। একদিন হঠাৎ ওই শয়তানের ঘাঁটিতে পুলিশ হানা দিল। গ্রেপ্তার হলো ডেরেক। কেউ পুলিশকে খবরটা দিয়েছিল। পুরোর কথা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে গেলছি আমি। পুরো বলে চলেছে, ওকে ছাড়ানো গেল না, শত চেষ্টাতেও না। অবশেষে ওর কেস কোর্টে গেল। বিচারে ওর ফাঁসির হুকুম হলো। খলায় দড়ি পড়ানোর ঠিক আগে দাদা বলেছিল, আমার শরীরে মৃত্যু হতে চলেছে ঠিকই, কিন্তু আমার আত্মা থাকবে। কোনো না কোনো বস্তুর মধ্যে আমি ফিরে আসব। আমি ফিরে আসব, আবার খুন করব। প্রাণনাশের আনন্দের কোনো বিকল্প নেই। এতটা বলে পিটার সাহেব থামলেন। ওনার বুক হাঁপড়ের মতন উঠানামা করছিল। পাশের র্যাক থেকে জলের জগটা পেরে এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে ফেললেন। নোংরা মলিন শার্টের হাতায় ঠোঁট দুটো মুছে বললেন,
আপনি ওইসবে বিশ্বাস করেন কিনা জানি না, তবে to tell you the truth, I think that camera is possessed. ডেরেকের প্রতিহিংসা পরায়ণ আত্মা ওই ক্যামেরাটায় রয়েছে। আমি ওটা দিয়ে কোনোদিন ছবি তুলিনি, বাড়িতে এমনিই পড়েছিল। গত বছরে হঠাৎই একদিন আমার মেয়ে জোসেফিনা ওর এক বন্ধুকে দিয়ে নিজের একটা ছবি তোলায় ওই ক্যামেরায়, আর তারপরেও মারা যায়। তাই সেদিন রাতে পিটার লরেন্সের বাড়ি থেকে ফিরে আর স্টাডিতে ঢুকিনি। সবুজ POACর ব্যাগটার দিকে তাকাবার ইচ্ছেও ছিল না। তবে ক্যামেরাটা আমি বেচব না। অন্য কারোর জীবনে কালো ছায়া নেমে আসুক, এটা আমি চাই না। আমার লেখা এই ডায়েরি শর্মা বা অজিত বড় হয়ে পড়বে আশা করি। তখন ওরাও ক্যামেরাটার সম্বন্ধে জানতে পারবে। সব পড়ার পর আমার মনে হয় ওরা ক্যামেরাটাকে নিছক কৌতূহলে ব্যবহার করবে না, জোসেফিনার মতো। 10ই মে 1995। এই পর্যন্ত পড়ে আমি থামলাম। মাথার দুপাশটা আবার তপতপ করছিল। ক্রোসিনের প্রভাব কি তবে কমে এলো? কপালে হাত দিয়ে দেখলাম ঘাম। আমি অবাক হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে মনে অনেক কথা ভাবছিলাম। বাবা কেন ক্যামেরাটাকে নষ্ট করে ফেললেন না? বাবা কি ভয় পেয়েছিলেন? এতগুলো ভাবনা, চিন্তা, প্রশ্ন মনে চট পাকিয়ে যাচ্ছিল। চেয়ারে বসা অবস্থাতেই পেছনে ফিরে মেঝের দিকে তাকালাম। মনে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলছে পুরো থমে। ডাই করে রাখা জিনিসপত্রের ভিড়ে সবুজ BOACর এয়ার ব্যাগটা চোখে পড়ল। তালা লাগানো ছিল না। খুলতেই বেশ কিছু ওষুধের বিজ্ঞাপনের বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম। পুরনো ছেঁড়া খবরের কাগজে মোড়া। প্যাকেটটা খুললাম। ক্যামেরাটাকে দেখে তো মনে হয় এখনো দিব্যি চলে। হঠাৎই মাথায় একটা প্রশ্ন এলো। আচ্ছা, বাবার মনের ভুল নয় তো? না, সবটাই নিছক কল্পনা? হ্যাঁ, এরকমও তো হতে পারে। কিন্তু বাবা তো বেশ কম কথার মানুষ ছিলেন। মন গড়া ঘটনার কোনো মূল্য ওনার কাছে ছিল না। তবে কি? মাথায় একটা বুদ্ধি বিদ্যুতের মতো ঝলসে উঠল। একটা পরীক্ষা করতে হবে। ক্যামেরাটাকে আমার শোবার ঘরে নিয়ে এলাম। ফিল্ম ডায়ালে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম 3 লেখা রয়েছে, অর্থাৎ 66তে তোলা সেই পায়রা আর ভুবনবাবুর ছেলে পলাশের ছবি রয়ে গেছে এর অভ্যন্তরে। ফিল্মটা বোধহয় অকেজো হয়ে গেছে। সেই 2টো ফটো তোলার পর আর ব্যবহারই হয়নি এই ক্যামেরাটাকে খাটের উপর রেখে নিকনের ব্যাগটা থেকে স্টিলের স্ট্যান্ডটা বের করলাম। ক্যামেরাটাকে তার উপর বসিয়ে সেলফ টাইমারের বোতামটায় দম দিয়ে দিলাম। আর তারপরে শাটারটা টিপলাম। এভাবে আপনা আপনি ছবি ওঠে। ফটোগ্রাফারের দরকার পড়ে না। হঠাৎ কানে এলো শব্দ। শাটারটা পড়তে আর বড় জোর সেকেন্ড 6 বাকি, যেন রেটেল স্নেকের গা হিম করার ঝুনঝুনির শব্দ। লেন্সটা সোজা, নিজের নিরেট কালো শরীরের দিকেই তাক করা। ক্যামেরাটা যেন নিজেই নিজের ছবি তুলবে। আসলে ক্যামেরাটাকে আমি বসিয়েছি আয়নার সামনে। পুরনো দিনের আলমারির এক পাল্লায় বেলজিয়াম মিরর। ক্যামেরার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে। আমি ঘরের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে। মন বলছে, আজ যদি এই হতচ্ছাড়া শয়তানের যন্ত্রটার মনে প্রতিহিংসা জাগে মরণের নেশা, তো ব্যাটা নিজেই নিজেকে মারুক।
তিনটে শব্দ পর পর হলো। অবিশ্বাস্য কাণ্ড। শাটারটা পড়ল। আয়নায় আয়নায় আড়াআড়ি ভাবে একটা চির ধরল, হেঁটে গেল। শব্দটা এলো ক্যামেরার ভেতর থেকে। জানি হয়তো কান পাতলে মরে ভূত হয়ে যাওয়া ডেরেকের চাপা আর্তনাদ শুনতে পেতাম। আর ঠিক তারপর ক্যামেরার লেন্সটায় একটা ফাটল ধরল। এক্সপোজার ফোকাস রিং খসে পড়লো মাটিতে। পেছনের ডানাটা খুলে গিয়ে ফিল্মটা বেরিয়ে পড়লো, পেট থেকে বেরিয়ে পড়া নারী ভুঁড়ির মতন। মৃত্যু হলো ওটার, যেন ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল। ঘটনাটা ঘটার কয়েকদিন পর একটা ফ্যাশন অ্যাসাইনমেন্ট ছিল। নিকনের ব্যাগটা খুলতেই আঁতকে উঠলাম। হায়, আমার সাধের 15,000 টাকা দামের স্টিলজের স্ট্যান্ডটা বেঁকে চুড়ে গেছে, স্ক্রুগুলোতেও মরচে পড়েছে। ঝকঝকে ক্রোমিয়াম স্টিলের এই মজবুত স্ট্যান্ডটা কিভাবে যে... আসলে ভুলটা তো আমারই। ভুতুরে ক্যামেরাটাকে এই স্ট্যান্ডের উপরে তুলেই যে আমি মরণ শাটারটা টিপেছিলাম। ক্যামেরাটা তো নষ্ট হলোই, আমার স্ট্যান্ডটাও অকেজ আর বাতিল হয়ে গেল চিরকালের জন্য। কারণ শাটারটা পড়ার সময় আয়নায় স্ট্যান্ডটারও যে প্রতিবিম্ব পড়েছিল। শুনছিলেন আজকের গল্প ক্যামেরা। গল্প পাঠে শঙ্খ ও সুদীপ্ত, সাউন্ড মিক্সিং ও স্পেশাল এফেক্টসে উত্তরণ এবং সমগ্র পরিচালনায় শঙ্খ। আমাদের আরও গল্প শুনতে চলে আসুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/শিহরণ সিরিজে SHIHORONSERIES। আমাদের পরবর্তী গল্প প্রকাশিত হবে আগামী শনিবার ঠিক রাত 12টায়।